নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। জাতীয় গড়ের তুলনায় রাজ্যে সড়ক দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যা কম। রাজ্য সরকার এই সংখ্যা শূন্যের কোঠায় নিয়ে আসার প্রয়াস চালাচ্ছে। সেই লক্ষ্যে বুধবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে পরিবহন দপ্তর আয়োজিত সড়ক সুরক্ষায় 16টি অ্যাম্বুলেন্সের ফ্ল্যাগ অফ করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ভার্চুয়ালি সূচনা করেন গাড়ির অবস্থান, নিরীক্ষণ, নজরদারি এবং মা শিশুদের জন্য গণপরিবহন ব্যবস্থার সুনিশ্চিতকরণের। বাঁচাতে পারে, এভাবেই যেন সড়ক সুরক্ষা আমাদের মাঝে পদক্ষেপ নিয়েছে যে গঠিত মূল্যবান প্রাণ। এই উদ্যোগ আমরা ত্রিপুরা বিকেল স্ক্র্যাপিং পলিসি 2024 আমরা করেছি। সেখানে সরকারি, এখনো বেসরকারিতে এখনো সেটা লাগু হয়নি। 15 বছরের ঊর্ধ্বে যেসব বিকেল গুলো আছে সেইগুলো কিন্তু আর চালানো যাবে না, সেগুলো স্ক্র্যাপিং পলিসির মাধ্যমে সেগুলো আমরা বাদ দিচ্ছি। বীর প্রকল্প, যেটা আগে সুনাগরিক প্রকল্প ছিল, যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে যদি সাহায্য করে হসপিটালে নিয়ে যান তাহলে উনাকে 25,000 টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে। लास्ट ईयर जो डेथ हुई हमारी रोड एक्सीडेंट में वो 2023 के मुकाबले करीब 13% कम थी। और इस साल जून मंथ तक जो डेथ हुई हैं रोड ट्रैफिक एक्सीडेंट में वो करीब 30% कम हुई है पहले 6 महीनों में। त्रिपुरा का परफॉर्मेंस रोड सेफ्टी में नेशनल एवरेज से बहुत ऊंचा है, बहुत अच्छा। পুলিশ, ট্রাফিক এবং ট্রান্সপোর্ট দপ্তরের যৌথ প্রয়াসে আমাদের মানুষের মধ্যে যে সচেতনতা, অ্যাওয়ারনেস, সেই জিনিসটা আমরা আনতে পেরেছি। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে বর্তমানে যদি কোনো ধরনের ইনজিউর্ড ব্যক্তি রাস্তায় আক্রান্ত হয় সবার আগে তাকে হাসপাতালে পাঠাও, তাতে কোনো ধরনের পুলিশি হয়রানি করা হবে না। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য, যে মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করার জন্য, এবং সেটাকে মাথায় রেখে আমাদের এই অ্যাম্বুলেন্সগুলো, অত্যাধুনিক অ্যাম্বুলেন্সগুলো সেখানে একটা বিরাট ভূমিকা পালন করবে রাজ্যের মানুষকে সুরক্ষা প্রদান করতে এবং রোড অ্যাক্সিডেন্টের শিকার যে ব্যক্তিরা থাকবে তাদেরকে নিয়ারবাই বা নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দিতে, তার জীবন বাঁচাতে। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি এখানে বিস্তারিত বলেছেন, আপনাকে হয়তো পেতে পারি এই স্বপ্ন দেখে খুব ভালো করছি। আমরা জিমন্যাস্টিকে খুব ভালো করে আজকের এই কর্মশালায় এসে আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন আমাদের সবার প্রিয়, দীর্ঘদিন ধরে করতে পারেনি, সেখানে ফুটবল মাঠ আমরা করতে পারিনি। স্পোর্টসম্যান তো বলতে পারবে না, সেটা জার্নালিজমের যে থাকে স্পোর্টস জার্নালিস্ট, সে কিন্তু মানে সুন্দরভাবে ব্যাখ্যা করে যখন সাধারণ মানুষের কাছে সেটা পরিবেশন করে, আমরাও কিন্তু শুনি, বুঝি, বা এত সুন্দর, এত ইজি না, কিন্তু এই সাবজেক্টটা এত ইজি না। এবং আমি বলবো যে শুধু আজকে নয়, অন্য দিনও আপনারা মাঝে মাঝে, আজকাল তো ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলা যায়, ওনার সময় নেবেন। আমরা টেলিমেডিসিনের কথা যদি বলি, তো টেলি জার্নালিজম কেন হবে? টেলি জার্নালিজমের মাধ্যমে আপনারা কথা বলতে পারেন। আমাদের রাজ্য সরকার খেলাধুলা নিয়ে এবং আমাদের সাংবাদিকতা যারা করেন তাদের উদ্দেশ্যে অনেকগুলো কাজ ইতিমধ্যে করেছে। 2017-18 সালে যেখানে বিজ্ঞাপনের জন্য 3 কোটি টাকা দেওয়া হতো, এখন কিন্তু সেটা 16 কোটি টাকা, অর্থাৎ কয়েক গুণ বৃদ্ধি হয়েছে। আমাদের রাজ্যে এই 5-6 বছরে ক্রীড়া জগতের একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। 2018 থেকে 2024 সাল অবধি 10 জন ছেলে মেয়ে আমাদের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। এগুলো আমাদের সফলতা। একদম কম সময় ও কম খরচে তিল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন বিশালগড় ব্লকের পাথালিয়া গ্রাম পঞ্চায়েতের এক কৃষক। কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় তিনি তিল চাষ করে লাভবান হয়েছেন। তিল থেকে স্বাস্থ্যসম্মত ভোজ্য তেলের উৎপাদন তেমনভাবে শুরু না হলেও রাজ্যের বাজারে তিলের চাহিদা ব্যাপক।
সেই বিষয়টাকে মাথায় রেখেই ICAR IIOR হায়দ্রাবাদের আর্থিক সহায়তায় কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ইম্ফলের অধীনে থাকা কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলার উদ্যোগে পরীক্ষামূলকভাবে বিশালগড় ব্লকের পাথালিয়ায় শুরু হয়েছে তিল চাষ। আর প্রথমবারের মতো নিজেদের 1 হেক্টর জমিতে তিল চাষ করে মুখে হাসি ফুটেছে স্থানীয় কৃষক কানাই সরকার ও তার পরিবারের। সিপাহীজলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে তিল বীজ, সার, অন্যান্য কৃষি যা কিছু লাগে তা দিছে। এর থেকে আমি প্রায় 6 কানি জমিতে তিল চাষ করছি। এতে আমি মোটামুটি ফলন আশা করি ভালো হইব। 70 মাসও লাগাইছি। তো এই আগামী 6-7 দিনের মধ্যে তিলটা উঠতে যাবে আর কি। 800 থেকে 1000 কেজি পামো এরকম আশা আছে, তিলের যেরকম দেখা যাইতেছে আর কি। আমি আমার ছেলেকে নিয়ে এখানে 6 কানি জায়গার মধ্যে তিল চাষ করছি। সবাই যাতে তিল চাষ করে, তিলের চাষের খরচ কম, এই কারণে সবাই অনুরোধ করতে আছি। জমির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি মাত্র 2 থেকে 2.5 মাসের মধ্যেই বীজ বপন থেকে শুরু করে তিলের ফলন সম্পূর্ণ হয়। অন্য ফসল চাষের ফাঁকে জমি খালি না রেখে কম বিনিয়োগে অধিক লাভজনক এই চাষে যেন বাকি কৃষকরাও এগিয়ে আসেন, তার জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা কানাই সরকারের তিল ক্ষেতের সামনে এলাকার কৃষকদের নিয়ে করছেন আলোচনা সভা। ক্ষেত্র দিবস নামের এই আলোচনা সভাতে অংশ নিয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলার বরিষ্ঠ কৃষি বিজ্ঞানী ডক্টর শতভিসা সরকার জানিয়েছেন, যদি কোনো কৃষক তিল থেকে তেল উৎপাদন করতে চান সেই ব্যবস্থাও করে দেওয়া হবে কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে। অ্যাকচুয়ালি তিল থেকে তেলটা যেটা বের করা হয় ওইটাও অনেক বেশি লাভবানক হয় আমাদের ফার্মারদের জন্য। আর যদি তিল থেকে তেলও করতে চায়, আমাদের কেভিকেতে একটা তেলের নিক্ষেপ করা বা অয়েল এক্সপেলার আছে, যেখানে গিয়ে ওরা তিল থেকে তেলটা বের করতে পারে। আর এটা খুব একটা লাভজনক উৎপত্তির বীজ হয়ে যায়, তৈল বীজ হয়, যেটার মধ্যে কম ইনপুট, কম এফোর্ট লেগে বেশি প্রফিট আয় করতে পারে আমাদের কৃষক ভাইরা। ডাক্তার বিধানচন্দ্র রায়কে সম্মান জানাতে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষিত রাখার ক্ষেত্রে চিকিৎসকদের অবদান স্মরণে রাখতে প্রতি বছর 1 জুলাই দেশ জুড়ে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। রাজ্য এর ব্যতিক্রম নয়। এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠানটি হয় আগরতলার প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। Next, we are indeed proud to honor you. May this small gesture serve as a token of our একটু রেসপেক্ট আপনারা রাখেন। এটি যারা মুমূর্ষুক এবং তার যে পেশেন্ট পার্টি তাদেরও ডক্টরদের সম্মান দেন, কিন্তু মাঝে মাঝে ব্যতিক্রম যেসব ঘটনা আসে সেটা যাতে না হয়, এবং পাশাপাশি ডাক্তারদেরও চিন্তা করতে হবে আজকের দিনে। আমার মনে হয় পেজ নেওয়ারও দরকার। প্রেশারের একটা চাপ থাকে, মেন্টাল একটা প্রেশারও থাকবে। সেই প্রেশারকে সেটিসফাইড করে সাধারণ মানুষের সমস্যা বুঝে মানুষের জন্য কাজ করা। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় সেই জায়গায় প্রায় 239 কোটি টাকা এখন পর্যন্ত দেওয়া হয়। আর মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত আমরা প্রায় 17 কোটি টাকার মতো দাবি নিষ্পত্তি করেছি। হেলথের যেসব কাউন্সিল আছে, একবার এক এক জায়গায় যেতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে ওদের প্রপার প্লেসমেন্ট ছিল না, অনেকের কাউন্সিলও ছিল না। আজকে ইন্ডিয়ান ডেন্টাল কাউন্সিল, হোমিওপ্যাথিক কাউন্সিল, আয়ুর্বেদিক কাউন্সিল, নার্সিং কাউন্সিল ইত্যাদি অ্যালাইড যেসব কাউন্সিল আছে সবকটাতে একই ছাদের নিচে আজকে আমরা, এবং ওনার যে দান, এই দানটাকে আমরা স্বীকৃতি দিলাম, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনার নামে আজকে বিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবন আজকে আমরা এখানে উদ্বোধন করলাম। এবং ভারতবর্ষের মধ্যে একই ছাদের নিচে যে এতগুলো কাউন্সিল, হেলথের কাউন্সিল শুধুমাত্র ত্রিপুরাতেই হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। বন মহোৎসব অর্থাৎ বৃক্ষের উৎসব হলো
মানুষের সঙ্গে প্রকৃতির পবিত্র বন্ধনের উদযাপন। বন মহোৎসব শুধু একটি প্রতীকী উৎসব নয়, এটি একটি জরুরি আহ্বান। মঙ্গলবার খোয়াইয়ের বেহালা বাড়িতে বনমন্ত্রীর উপস্থিতিতে ৭৬তম রাজ্য ভিত্তিক বন মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। হ্যালো চেক, উজ্জ্বল উপস্থিতি এবং অংশগ্রহণ। আমরা পরে জল সিঞ্চন করার মধ্য দিয়ে অনুষ্ঠান। ব্যবসা করতে চেষ্টা করে, যারা শহর এলাকায় থেকে এই গাছগুলো কেটে গাছকে বিক্রি করে লোক ব্যবসা যারা করছে, তারাই কিন্তু বনকে ধ্বংস করছে। তো তাদের বিরুদ্ধে কি করে ব্যবস্থা নেওয়া যায়, এই বনদস্যুদের বিরুদ্ধে আমরা লড়াই করব। আর বন দপ্তরের মুষ্টিমেয় কতিপয় যারা কর্মচারীরা এই ব্যবসায়ীদের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে খুঁজে বের করার কাজও চলছে। এবং যেদিন তথ্য প্রমাণে দিয়ে আমার কাছে আসবে, এই কর্মচারীদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে আমি দ্বিধাবোধ করব না। আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে হাওড়া নদীর পুণ্য ঘাটে চতুর্দশ দেবতাকে অবগাহনের মধ্য দিয়ে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার। এই উৎসব জাতি জনজাতির মেলবন্ধনের অন্যতম প্রধান উৎসব। 7 দিনের এই খার্চি উৎসবে রাজ্যের এবং বহিরাজ্যের ধর্মপ্রাণ মানুষদের ভিড় পরিলক্ষিত হয়। কাক ভরে চতুর্দশ দেবতাকে হাওড়া নদীর পুণ্য সলিলে অবগাহনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো 7 দিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা। কাক ভোর থেকেই চতুর্দশ দেবতা বাড়ি প্রাঙ্গণে ছিল ব্যাপক ভিড়। সকালে রাজ্য আরক্ষা বাহিনীর কর্মীদের গার্ড অফ অনারের পর চতুর্দশ দেবতাকে নিয়ে হাওড়া নদীর উদ্দেশ্যে রওনা হন রাজ পুরোহিত চন্তাই। হাওড়া নদীর ঘাটে ধর্মীয় আচার মেনে হয় চতুর্দশ দেবতার পুণ্য স্নান। 1760 সালে পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতা মন্দিরে খার্চি পূজা শুরু হয়। পরে 1984 সালের 15 অক্টোবর থেকে এই উৎসবের দায়িত্ব নেয় রাজ্য সরকার। সকালে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে 7 দিনব্যাপী চতুর্দশ দেবতার পুজো শুরু হয়েছে। কাক ভোর থেকেই চতুর্দশ দেবতাদের উদ্দেশ্যে জাতি জনজাতি অংশের মানুষ সংসারের মঙ্গল কামনায় পুজো দিয়েছেন। দূর দূরান্ত থেকে এসেছেন সাধু সন্তরাও। ভালো লাগতেছে, মারে দর্শন করছি, মারে নিয়ে নদীর গেছে স্নান করে আনছে, লগে লগে গেছি, আবার আসছি, ভালোই লাগছে। আমি খুব সুখ শান্তি ভগবান যা করে, ভগবান চাইতে লাগে না, তো ভগবানকে চাইতে লাগে, ভগবান তো সব জানে বুঝে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। কি আর চামু ঠাকুরের কাছে, কি চামু আর কি কোন, ঠাকুর তার সবসময় তোমার মঙ্গল মতন আইয়ে আমরা যেমন দেখে রাখে, এর দূরেই আর কি চামু। রাজ্যের পরম্পরা আর ঐতিহ্য মেনে পুজো হচ্ছে চতুর্দশ দেবতা মন্দিরে, এমনটাই জানান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী। এগুলি ঐতিহ্যবাহী, এগুলি পরম্পরাভাবে চলছে এবং আমরা ছোটবেলা থেকে আমি যা যা শুনতাম এখনো দেখছি যে ঠিক তদ্রূপ। এই যে সিস্টেমগুলিকে ধরে রাখা বা এইভাবে করা, অতিরিক্ত কিছু না আনা, সেটা এখনো অবধি পাওয়া যায় আমাদের ত্রিপুরাতে। আমি প্রায় মন্দিরেই দেখি আগের থেকে পরম্পরাভাবে যেভাবে পূজা অর্চনা চলে আসছে, সেরকম পূজা অর্চনা আজ অবধি দেখা যায়। সেই ত্রিপুরা সুন্দরী মন্দির হোক, ভৈরব মন্দির হোক, এই চৌদ্দদা মন্দির হোক, লক্ষ্মীনারায়ণ বাড়ি, দুর্গাবাড়ি, সবখানে দেখা যায় যে এখনো সেই পরম্পরা, সেই আদির থেকে যেভাবে পূর্বপুরুষরা যেভাবে পূজা অর্চনা করে আছে, রাজ আমল থেকে যেরকমভাবে পূজা অর্চনা করে আসছে, সেই রাজ আমল থেকে যেরকম নিয়মকানুন যা ছিল এখনো অবধি ঠিক তদ্রূপ নিয়মকানুন মেনেই সব জায়গায় পূজা অর্চনা হচ্ছে। উৎসব কার্যকারিণী কমিটি শ্রী রতন এবং সুরকার শিল্পী উৎসবের
মানে 10 থেকে 15 লক্ষ লোকের মতো উনি যেটা আমাকে বললেন যে এই 7 দিনে এত লোক ত্রিপুরা বিভিন্ন প্রান্ত এবং বাইরের থেকেও প্রচুর লোক, আসাম থেকেও এখানে আসেন, বাংলাদেশ থেকেও আসেন, এবং একটা এই মেলাকে সামনে রেখে একটা ভাব যে বিনিময় সেটা কিন্তু এখানে হয়, এবং আমাদের যে ভালোবাসা এবং সাংস্কৃতিক যে মেলবন্ধন সেই মেলার মাধ্যমে কিন্তু সেটা আমরা পাই, এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব যে বোধ সেটাও কিন্তু জেগে ওঠে, যে কোনো মেলাই হোক। এবং আমরা চাইছি যে এখানে রিলিজিয়াস যে টেরোরিজম সেটাকে যাতে আরে বাড়ানো যায়। আমরা এই চতুর্দশ দেবতা যে বাড়ি সেটাকে আমরা রিলিজিয়াস যে একটা পর্যটন যে কেন্দ্র সেটাকেও আমরা আমাদের যে ক্যালেন্ডার তার মধ্যে আমরা ঢুকিয়েছি। আজকে এখানে জাতি জনজাতি আমরা সবাই মিলে আমরা ত্রিপুরাতে এখন মিশ্র মানে যারা ভাষাভাষীর লোক এবং মিশ্র যে সংস্কৃতি সবার এখানে আমার মনে হয় এটা একটা মিলন ক্ষেত্র। আমরা চাইছি যে সমস্ত ধরনের জাতি জনজাতি যাই হোক আমরা সবাই যেন এই যে আমাদের সংস্কৃতিগুলো সেগুলো কোনো অবস্থায় যাতে হারিয়ে না যায়। সংস্কৃতিকে কিভাবে ধরে রাখতে হবে এগুলো ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী উনি বারবার বলছেন যে সংস্কৃতির মাধ্যমে কিন্তু আমাদের মেলবন্ধন এবং আমাদের মধ্যে যে ডিফারেন্স মাঝে মাঝে হয় সেই ডিফারেন্স থেকে আমরা বাঁচতে পারবো। রাজ্য মন্ত্রিসভার দ্বাদশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন কিশোর বর্মন। বৃহস্পতিবার রাজভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আমি শ্রী কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী হয় অনুগ্রহ প্রীতি বা বিদ্বেষ মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। আমি শ্রী কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাত সারে আসিবে তাহা ক্যাবিনেট মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না। যারা আগে নিছি তারা নিবি না। প্রথমত এত বড় দায়িত্ব এবং এত বিশ্বাস আমার উপর রাখার জন্য আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজিকে ধন্যবাদ জানাচ্ছি তথা সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব এবং সর্বোপরি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সম্পূর্ণ রাজ্য নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত বড় দায়িত্ব আমার উপর অর্পণ করার জন্য। আশা করি আমাদের দেশের প্রধানমন্ত্রী তার যেই স্বচ্ছ ভাবমূর্তি, আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে স্বচ্ছ ভাবমূর্তি সেগুলোই আমাদের আগামী দিনের পাথেয় হবে এবং সেগুলোকে পাথেয় করেই আগামী দিনে যে দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন সেটাকে নির্বাহ করব। বাংলাতে আমি দলের কাজে সংগঠনের কাজে ছিলাম, নির্বাচন জেতানোর কাজে ছিলাম, সেখানে আমি প্রশাসনিক কাজে ছিলাম না। তো সেটাও সাংগঠনিক কাজও অনেকটা প্রশাসনিক ক্ষেত্রে কাজে আসে। দুটো অভিজ্ঞতাই সেখানকার সরকারকেও দেখেছি, আবার ত্রিপুরাতে 2021-এ আসার পর থেকে আমাদের সরকারের সাথেও বিধায়ক হিসাবে আমি কাজ করেছি। এই দুটো অভিজ্ঞতা মিলিয়ে আশা করি আগামী দিনে ভালোভাবে কাজ করব। ত্রিপুরা সরকারের
ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা সরকারের 12টা আমাদের ক্যাবিনেট বার্তা আছে। তো আজকে যদি আমরা কথা বলি, প্রায় 12টার মধ্যে আমাদের 11টা ফুলফিল হয়ে গেছে, আর একটা এখন MOS আছে। তো আমি বলতে পারি যে আমাদের এখন ফুল ফ্লেজেড আমাদের মন্ত্রিসভা এখানে গঠিত হয়েছে। আমি নতুন যে আজকে ওথ নিল আমাদের মন্ত্রী কিশোর বর্মন, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি। এবং যেভাবে উনি ওথ নিয়েছেন, ওথের সমস্ত শব্দগুলো উনি বুঝতে পেরে উনি ওথ নিয়েছেন। তো সেই দিশায় মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের দেশকে চালাচ্ছেন, ওনার মন্ত্রিমণ্ডল যেভাবে চালাচ্ছেন, আমি নিজে এবং আমাদের যারা মন্ত্রীরা আছেন যেভাবে আমরা রাজ্যকে চালাচ্ছি, আশা করি উনিও সেইভাবে চলবেন এবং ত্রিপুরাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মন্ত্র উনি আজকে নিয়েছেন সেই কাজটা উনি করবেন। রাজ্যের শিক্ষাক্ষেত্রে আরও একটি নতুন দিগন্তের উন্মোচন হলো ত্রিপুরা কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন ফ্রেমওয়ার্কের শুভারম্ভের মধ্য দিয়ে। এর মূল উদ্দেশ্য হলো ত্রিপুরার প্রতিটি শিশুর জন্য একটি সুন্দর, নিরাপদ, আনন্দময় এবং গুণগত মানের বিদ্যালয় গড়ে তোলা। শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্য জুড়ে এই নতুন পদ্ধতির সূচনা হয়। এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক সবাইকে জোরে হাততালি দিয়ে এবার রিমোট কন্ট্রোলের মধ্যে মানিক সাহায্য প্রথমে আসছেন সিস্টেম লিডার। সবাইকে বলবো জোরে হাততালি দিয়ে। আমরা স্কুলের মধ্যে যারাই স্কুল টিচাররা আছেন বা স্কুলের যারা হেডমাস্টার হেডমিস্ট্রেসরা আছেন, গতানুগতিকভাবে কিন্তু আমরা এখন করলে চলবে না যে আমরা ঠিক আছে সিলেবাস আসলো, সিলেবাস শেষ করতে হবে, কিন্তু তারপরেও সিলেবাসের বাইরেও অনেক জিনিস আছে যেগুলো আমরা একেবারেই এখনকার যুগে সেগুলো যদি ইনক্লুশন না করা হয় তাহলে আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো না। তো আমি মনে করি এই ধরনের যে উদ্যোগ আজকে নেওয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই আমাদের খুব আগের দিনে সুদূর প্রসারী হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে সুদূর প্রসারী যে ভাবনা চিন্তা সেইগুলো আলটিমেটলি এই যে ব্যবস্থাপনা হচ্ছে তাতে করে তার একটা সঙ্গীতপূর্ণ আমার মনে হয় সংগতিপূর্ণ একটা রূপরেখা আমি দেখতে পাচ্ছি। মূল্যবোধ বিকাশ ও জাতি গঠনের যে বিষয়টা, এটা যখন টিচারদের মধ্যে আসবে সেই ভাবনাটা যখন স্টুডেন্টদের মধ্যে দেওয়া হবে, আর টিচারদের স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি ফলো করে যে আমার টিচার কি বলেছেন এবং সেটা কিন্তু সারা জীবন মনে রাখে। আজকে আর সময় নেই, এখানেই শেষ করছি খবরের ডায়েরি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।